আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম এলিজা গল্পটি আর আসবে না। কারণ গল্পটার লিঙ্কগুলো আমরা মূলত ফেসবুক থেকে পড়ি, যারা আপনাদের পাঠ করে শোনায় আর কি। কিন্তু লেখিকা হচ্ছে বই বের করার জন্য ফেসবুক থেকে ডিলিট করে দিছে। যেহেতু ফেসবুকে থাকলে অনেকে দেখা যায় যে ফেসবুক থেকে পড়ে, বইটা আর কেনে না। তো হয়তো বা সেই ক্ষেত্রে উনি কিছু সম্পূর্ণ গল্প ডিলিট করে নাই, কিছু কিছু পার্ট আছে, কিছু কিছু ডিলিট করছে। তো সেক্ষেত্রে হচ্ছে পরবর্তী পর্বগুলো আমি আর দিতে পারছিলাম না বলে আমি হচ্ছে বন্ধ করে দিয়েছিলাম। বাট এখন একখানে লিঙ্ক পেয়েছি, তো চেষ্টা করব এখান থেকে সম্পূর্ণটা আশা করি পাবো এবং সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা প্রথম পর্বগুলো যেভাবে পাশে ছিলেন তেমনই পাশে থাকবেন। তো শুরু করছি এলিজা গল্পের ৬ষ্ঠতম পর্ব, লেখনীতে ডায়ান ইমরোজ লাখি। তিলকনগর। অপূর্বর দেওয়ার চিঠিটি খুলে পড়তে শুরু করলো এলিজা। দ্বিতীয়বারের মতো একা একা হাসছে আর ভাবছে ছেলেটা কত চালাক। এক প্রান্তে চিঠি, অপর প্রান্তে ভালোবাসার কথাটুকু। সে পাখিকে বলল। পাখি একটু উঁচু হয়ে উঠে বসে। আপু, তুমি সায়ন ভাইয়ের দেওয়া চিঠিটা পড়ছো? আমি কিন্তু সব জানি। ভাইয়া কিন্তু দেখতে অনেক সুন্দর, তোমার সাথে অনেক ভালো মানাবে। পাকনা বুড়ি হয়ে গেছিস, এখনো ঘুমাসনি? বলে এলিজা। পাখি বলল, ঘুমাবো কি করে? পাশে বসে ফিসফিস করে চিঠি পড়লে। তবে রে, বলে আদরে আচরে মারতে শুরু করলো এলিজা। পাখি কাঁধ হয়ে এলিজাকে জড়িয়ে বলল, আপু, আমার খুব ইচ্ছে তোমার বিয়ে হবে, তুমি লাল বেনারসি শাড়ি পরবে, হাতে মেহেদি পরবে, আমাদের সায়র ভাইয়ার বউ সেজে। আমাদের সায়ন ভাইয়া বর সেজে আসবে আর আমি নাচবো। সায়ন তোর মাথা খেয়ে নিয়েছে। চলেন এবার, আপনি ঘুমাবেন, অনেক রাত হয়েছে, নয়তো শরীর খারাপ করবে। সোহরাওয়ার্দী উদ্যানে একটা লাশ পাওয়া গেছে। অপূর্ব আহত কণ্ঠে বলল, এটা হতে পারে না, নিশ্চয়ই অন্য কারো লাশ হবে। কতটুকু বলেই চোখের কর্নিশে হাত দেয়, চোখ মুখ মুছে। চোখের কর্নারে রক্ত মাখা লাল কনিশ দেখা যায়। একজন কনস্টেবল বলল, স্যার, ডিসি স্যার আপনাকে যেতে বলেছে। অপূর্ব সৌরভ উদ্যানে উপস্থিত হয়। আশেপাশে অনেক মানুষের ভিড় রয়েছে। অপূর্ব লাশটার কাছে যেতেই থমকে দাঁড়ায়। কনস্টেবল আবারও বলল, স্যার, এটা তো রায়হান স্যারের লাশ। এটা শুনে অপূর্ব থমকে যায়, শরীরের সমস্ত শক্তি নিমিষে নিস্তেজ হয়ে যায়। তৎক্ষণাৎ অপূর্বর ঘুম ভেঙে যায়। সকালটা ঠান্ডা হলেও শরীরটা থেকে পুরোপুরি ঘাম ঝরছে। অপূর্ব বিড়বিড় করে বলল, তার মানে এটা স্বপ্ন ছিল? উফ, আর একটু হলে পুরো দমটাই বের হয়ে যেত। অপূর্ব উঠে হাত মুখ ধুয়ে নিচে নামতেই ল্যান্ড নাম্বারে ফোনের আওয়াজ। ফোনের রিং পাওয়া মাত্রই অপূর্ব আতঙ্কিত হয়ে যায়। রাতের স্বপ্নটা না জানি সত্যি হয়ে যায়। এসব ভাবতে ভাবতে অপূর্ব ফোনটা তুলে নেয়। ওপাশ থেকে ডিসি সাহেব বললেন, অপূর্ব, তাড়াতাড়ি থানায় আসো, গুরুত্বপূর্ণ কাজ আছে। বলে ফোনটা কেটে দেয়। অপূর্ব ঘামতে শুরু করে। সকালের স্বপ্নটা আবার সত্যি না হয়ে যায়। মনে মনে প্রার্থনা করতে থাকে। অপূর্ব তৈরি হয়ে থানার উদ্দেশ্যে বের হয়। পেছন থেকে জয়া ডেকে বলল, অপূর্ব, খাবারটা খেয়ে যা বাবা। অপূর্ব পিছু ঘুরে শুধু বলল, না মা, খাবারের সময় নেই। বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। জয়া ছেলেটার চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি বলে সে ঘুরে দাঁড়ালো। দ্রুত পায়ে দরজার সামনে কড়া নাড়ার আওয়াজ হলো। লুৎফা দরজা খুলতে দেখলো পান্না মাস্টার আর স্ত্রী মিনারা বেগম, চাঁদনির মা সবাই দাঁড়িয়ে আছে। সে কিছুটা অবাক হলো, সাথে তাদের ছোট ছেলে আয়নও। জয়া বলল, আরে ভাবি আপনি, সে কবে আসতে বলেছি, আর আজ আসার সময় হলো আপনার। বলে আলিঙ্গন করে জয়ার সাথে মিনাকে বাড়ির ভেতরে নিয়ে গেল, সাথে বাকিরাও। মিনারা বলল, বাড়িতে কাউকে দেখছি না, বাকিরা সবাই কোথায়? জয়া বলল, ওর বাবা বাহিরে গেছে, অপূর্ব অফিসে। চাঁদনি মা, তোমরা না বললেই চলে এলে যে? চাঁদনি মৃদু হেসে বলল, আসলে বাবার শরীরটা তো ভালো নেই, তাই বলছিলাম। মিনারা কি বলতে চাচ্ছে বুঝতে পারে জয়া। জয়া মৃদু হেসে বলল, আর জাহাঙ্গীর ফিরলে আজই ওদের
বিয়ে নিয়ে আলোচনা করব। অপূর্ব তো আজকাল ঘরেই থাকে না, যদি বিয়ে পর রাখা যায় ঘরে। এই কথাটুকু শুনে চাঁদনির মুখটা লজ্জা নিয়ে ওপরে চলে যায়। জয়া, মমতাজ সবাই খিলখিল করে হেসে ওঠে। অপূর্ব কিছুক্ষণের মধ্যেই থানায় এসে উপস্থিত হয়। থানায় ঢুকে এসে ডিসি সাহেবকে জিজ্ঞাসা করে, স্যার কোনো খারাপ খবর নয় তো? ডিসি সাহেব বললেন, রাহেশ নিখোঁজ। সবাই চিন্তিত, পুরো ডিপার্টমেন্ট লজ্জায় মরে যাচ্ছে। ওপর থেকে করা হুঁশিয়ারি আসছে, একজন পুলিশ অফিসার নিখোঁজ। কি করছো তোমরা? একজন অপরাধীকে ধরতে পারছো না? স্যার, এটা নিশ্চয়ই কোনো সিরিয়াল কিলারের কাজ। ডিসি সাহেব বললেন, তুমি কি বলতে চাচ্ছ? রায়হানকে ওই কিলারটাই কিডন্যাপ করেছে? অপূর্ব মুহূর্তে আতঙ্কিত হয়ে বলল, স্যার এমনটা মুখে আনবেন না। ওর কিছু হবে না, ও একদম ঠিক আছে। আমরা ওকে খুঁজে বের করব। যা করার তবে খুব দ্রুত করতে হবে। অপূর্ব সব পুরনো সিরিয়াল কিলারদের ফাইল নিয়ে একটার পর একটা পরীক্ষা করতে থাকে। অপূর্ব একটা ফাইল খুলতে চোখে পড়ে 1980 সালে একটা সিরিয়াল কিলার এর ঘটনা। জানুয়ারি 1980 সালে বান্ডি আইল্যান্ড, যিনি ছিলেন একজন সিরিয়াল কিলার, তিনি একে একে 30টা খুন করে। তাদের খুন করে তাদের শরীর থেকে কিডনি, চোখ বের করে নেওয়া হতো এবং মেয়ে অপহরণ করে ধর্ষণও করত। নিষ্ঠুরভাবে হত্যা করত সে সকলকে। 1990 সালে বন্ডি নিজে তার অপরাধ স্বীকার করে। বিচারের মুখোমুখি হয়েছিল বন্ডি। সেখানে তাকে কম্বোল্ডারি রিজকালে অপহরণ ও হত্যার জন্য দায়ী সাব্যস্ত করা হয়েছিল এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আদালতে উপস্থিত প্রমাণগুলোর মধ্যে সবচেয়ে প্রত্যক্ষদর্শী সাক্ষ্য তন্তু এবং লেক সিটি থেকে হোটেল রশিদ। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে অনেক মৃত্যুদণ্ডের বন্দী মতো টেড বন্ডি এবং তার অনিবার্য মৃত্যুদণ্ডের আগে কয়েক বছর কারাগারে কাটিয়েছিল। ফ্লোরিডা রাজ্য কারাগার নয়। বছরের পর 24 জানুয়ারি 1990 এর টেড বন্ডির মৃত্যু ঘটে, যখন তাকে বৈদ্যুতিক চেয়ারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অপূর্ব ফাইলটা রেখে ভাবতে থাকে। বন্ডি নিজেই তার অপরাধ স্বীকার করে, তারপর তাকে ধরতে পারে, তাও 10 বছরের ব্যবধানে। আমরা কি করে একে ধরবো? কি নিয়ে? এক্ষুনি যার টার্গেট শুধু এই 27 বছরের ছেলেরা। ভাবতে ভাবতে অপূর্বের মাথা শুরু হয়ে যায়। সে মাথাটা বেডে রেখে চেয়ারের উপর বসে পড়ে। পকেট থেকে এলিজা নুপুরটি বের করে দেখে। অপূর্ব একা একাই বলতে থাকে, অপূর্ব, যখনই তোমার নুপুরটা দেখি তখনই মনে হয় অদ্ভুত শান্তি চলে আসে। হাজারো চিন্তার মাঝে প্রিয় মানুষটির ভাবনায় পারে সমস্ত দুশ্চিন্তা দূরে করে দিতে। আজকে মা বাবাকে গিয়ে এলিজার কথা বলবো। হয়তো এলিজার জন্যই এই কাজে মন বসছে না আমার। সবাই জয়ার ঘরে বসে চা খাচ্ছে আর ভিন্ন ভিন্ন গল্পের মশগুল হয়ে আছে। লুৎফা সবাইকে পিঠা দিচ্ছে। অনেকদিন পর জয়ার ভাই ভাবি এসেছে, তাদের জন্য নানান আয়োজন। জয়া জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ গো, অপূর্ব তো বিয়ের উপযুক্ত হয়েছে। ওর বিয়ে নিয়ে কি কিছু ভাবছো? কথাটুকু শুনে জাহাঙ্গীর চট করে চাটা টি টেবিলের উপর রেখে বলল, আমি আর কি ভাববো? অপূর্ব আর চাঁদনি যখন খুব ছোট থেকেই, তখন থেকে আমরা ভেবে রেখেছি চাঁদনিকে আমাদের ঘরের বউ করব, আর আমার তো কোনো আপত্তি নেই। জয়াকে উদ্দেশ্য করে মিনারা বলল, তাহলে তো হলোই। কি বলেন বিয়ান সাহেবা? আর জয়া চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, তোর কোনো আপত্তি নেই তো মা? চাঁদনি লজ্জায় লাল হয়ে গেল, না সূচক মাথা নাড়ে। দিন ফুরিয়ে রাত হয়ে যায়, দরজায় কড়া নড়ছে। লুৎফা দরজা খুলতে দেখে অপূর্ব। অপূর্ব তাকে দেখে কিছুটা অবাক হয়ে বলে, তুই দরজা খুললি? বাড়ির সবাই কই? কতটুকু শুনে লুৎফা বলল, সবাই আপনার বিয়ানে আলোচনা করতেছে জয়া আফার ঘরে। কতটুকু শুনেই অপূর্ব রাগান্বিত হয়ে গেল। কি বলছিস এসব? আমাকে কেউ কিছু বললো না, আর আমার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে, মানেটা কি? অপূর্ব জয়ার ঘরে চলে যায়। অপূর্ব কড়া গলায় বলল, মা বাবা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে, আমার ঘরে আসো। বলেই চলে যায়। জয়া ও জাহাঙ্গীর বিস্ময়ী হয়ে ওঠে। কি হয়েছে আবার? কি বলবে অপূর্ব? অপূর্ব দেওয়াল ঘুরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা? কি বলবি? মা, আমি একজনকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। তোমরা আমাকে কিছু না জানিয়ে বিয়ে ঠিক করে ফেললে।
কি বলছিস এসব বাবা? তুই যখন ছোট তখন থেকে ভেবে রেখেছি চাঁদনিকে তোর বউ করব। মা আমি কোনো কথা শুনতে চাই না। আর চাঁদনি আমার বোন, অন্য কোনো কিছু না। কে সেই মেয়ে আর কোথাকার? তিলকনগর। তিলকনগর নামটা শুনতেই জাহাঙ্গীরের চোখ গোল হয়ে গেল যেন ছানা পড়া, কপাল থেকে ঘাম ঝরতে শুরু করলো। জাহাঙ্গীর থ মেরে খাটে বসে পড়ে। জাহাঙ্গীর তার ছেলেকে উদ্দেশ্য করে বলল, কি বলছিস এসব? তুই ভালোবাসার আর জায়গা পেলি না? অপূর্ব বলল, ভালোবাসা কোনো জাত জায়গা বেজাত ধনী গরিব এসব মানে না বাবা। ব্যাপারটা এরকম না। জয় কিছু বলতে চায় কিন্তু না বলেই থেমে যায়। জয় কিছু বলতে গিয়েও থেমে গেল। বিষয়টি লক্ষ্য করলো অপূর্ব। তোমরা যদি আমার এই সিদ্ধান্তে রাজি না থাকো বাবা মা, তোমরা তাহলে বলতে পারো, আমি তাহলে আজই এখান থেকে চলে যাব। জয়া বলল, খোকা তাহলে তোর মামিদের কি বলবো? তারা তো তোর আর চাঁদনির বিয়ের জন্য এখানে এসেছে। অপূর্ব শান্ত কণ্ঠে বলল, আমি সামলে নিব। তিলকনগর ভোর ঠিক 6টা নাগাদ হঠাৎ করে নীরার শাশুড়ি কান্নার আওয়াজ শোনা গেল। এলিজা সহ সকলের ঘুম ভেঙে যায় সে আওয়াজে। কি হয়েছে? চলো গিয়ে দেখি। এত সকাল সকাল কি এমন হলো? কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। বুকটা থপড়াতে থপড়াতে কান্না করছে নীরার শাশুড়ি আনোয়ারা। নীরাকে কখনো ছেলের বউ মনে করে না, নিজের মেয়ের থেকেও বেশি মনে করে তিনি। এ কি হলো আমার নীরার? এ কেমন অবস্থা? কে ওর জানটা কেড়ে নিল বলে কান্না করছে আনোয়ারা। বলে অঝরে কান্নাও শুরু করে দিয়েছে। বাড়িতে মোটামুটি অনেক মানুষজন ভিড় করেছে। উঠানে একটা লাশটার কারণ নীরার। জয়তুন হতভম্ব হয়ে যায়। চাচি কেঁদো না, বলল এলিজা। কি করে হলো এসব? কান্না তার থামছে না। পাশ থেকে লোক উঠে বলল, আমি যখন ফজরের নামাজ পড়তে বের হই তখন ওই রাস্তার পাশে নীরার লাশ পাই, কিন্তু এর তো কোনো শত্রু নেই, নম্রভদ্র ছিল। এর এমন নিষ্ঠুরভাবে মৃত্যু কে দিল? কে এই নিষ্ঠুর খুনি? রমজান লাশের ওপর থেকে চাদর সরাতেই হাতের মুঠোয় বেলি ফুলের একটি মালা পায়। রমজান ফুলটা দূরে ফেলে দেয়। পাখি মালাটা দেখে ফেলে। শাশুড়ি না কান্না থামছে না। পাখি মালাটা মাটি থেকে তুলে এলিজার হাতে থেকে মালাটি দিয়ে ফেলে। মৃত মানুষের কোনো কিছু ব্যবহার করতে নেই। পাখি এলিজাকে জড়িয়ে ধরে বলল, আপু কেউ কি নীরবভাবে মেরে ফেলেছে? এলিজা, জানি না কে, তবে উনি ঠিক ওনার সাজা পাবে। একজন বয়স্ক লোক পাশ থেকে বলল, হয়তো কোনো দুশ্চরিত্র লোকের কাজ, ধর্ষণ করে মেরে ফেলেছে। দেখছো না হাতে একটা বেলি ফুলের মালা, মনে হয় প্রেম নিবেদন করতে আসছিল। যখন না করছে তখন ধর্ষণ করে মেরে ফেলছে। তাছাড়া আর তো কোনো কিছু দেখছি না। যা হবার হয়েছে। ফেরেস্তার মতো মাইয়ারেরে যে মারছে, ওর বেশি দিন ভালো কাটবো না। তোমরা গোসলের ব্যবস্থা করো, লাশ বেঁচেক্ষণ না রাখাই ভালো। জয়তুন এলিজাকে ঘরে নিয়ে যায়। একজন লোক চল ঘরে। এলিজা কান্না করতে থাকে। পাশ থেকে জয়তুন ভেজা কণ্ঠে বলল, দুজন বন্ধুর মতোই ছিল, সারাদিন কত গল্প গুজব করতো, আজ এলিজা একা হয়ে গেল। জয়তুন একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, কে মারলো ওরে? কতই না ভালো ছিল। মারছে তো রাতে, কিন্তু ও তো রাতে বাইরে হইতেছিল না বলে নীরা। বা বাহিরে কি করছিল তখন নীরা? হাজারটা প্রশ্নে যেন জয়তুনের মাথা ধরে যায়। এলিজা চৌকির এক কোণেতে বসে আছে। চারদিকে কেমন জানি নিস্তবতা। সবকিছু ধোঁয়াশে হয়ে গেছে তার কাছে। আমার সাথে এমন কেন হয়? যখন মা বাবার সাথে থাকার কথা, পরিবারের সাথে হাসি খুশি থাকার কথা, তখন থেকে আমি একা। মাকে হারালাম, বাবাকে হারালাম, হারালাম বড় ভাইকে। মা বাবার মতো পেয়েছি মামা মামিকে। রক্তের বলতে আছে শুধু ছোট্ট বোন। বান্ধবীর মতো ছিল নীরা ভাবি, সেও আজ নেই। কেন দুনিয়া আমার প্রতি এতটা নিষ্ঠুর আচরণ করে? চোখ দেওয়া ঝরে পানি পড়ছে এলিজার। চারদিক থেকে একাকিত্ব ধরে এসেছে তার। আজ বড্ড একা লাগছে নিজেকে। পাখি বলল, তুমি কাঁদছো কেন আপু? ভাবির জন্য খুব মন খারাপ করছে বলে এলিজার চোখ মুছে দিল। রমজান বারান্দায় এসে বসে বলল, লাশটা দাফন করে আসলাম, একটা গামছা দাও। গোসল সেরে ঘরে ঢুকি। এলিজার মা, এভাবে মন খারাপ করিস না, হাত মুখ ধুয়ে আয়। আমি রান্না বসাই, বেলা গড়াইছে। ছোট চাচিকে আমগো ঘরে আন। এলিজা মামির বাধ্য মেয়ে হাত মুখ ধুয়ে ছোট চাচির ঘরে যায়। জয়তুন অনেক কিছু ভেবে রমজানকে উদ্দেশ্য করে বলল, আমগো এখন এলিজাকে নিয়ে ভাবা উচিত। জোয়ান মেয়ে, চারদিকে যা হইতাছে, আর এমনি বসে থাকলে চলতো না। তুমি ওর বিয়ের কথা ভাবছ? তা নয় তো কি। নীরাজ যেভাবে মৃত্যু হলো, এলিজাকে কারো হাতে তুলে দিতে পারলে পরে মইরাও শান্তি পামো, বুঝছো? রমজান হঠাৎ করেই
তো হয় না এত কিছু, ভাবতে হবে কতটুকু বলল। চৌধুরী বাড়িতে মনোরা চাঁদনি ম্যাডাম, আপনাদের অপূর্ব ছাদে ডাকছে। চাঁদনি কিছুটা অবাক হলো, ভাবলো হয়তো বা বিয়ের জন্য ডেকেছে, বিয়ে বিষয় নিয়ে কথা বলবে। মৃদু হাসি নিয়ে চলে যায় অপূর্বর কাছে। অপূর্ব ছাদের রেলিং ধরে উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে আছে। চাঁদনি মৃদু পায়ে এগিয়ে গেল অপূর্বর কাছে। দেখেছিস? অপূর্ব উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ, আমি জানি চাঁদনি, তুই আমাকে ভালোবাসিস, আর আমি না, তাও তুই জানিস। কিন্তু তোর বাবা মা, আমার আর তোর বাবা মা মিলে আমাদের ছোটবেলায় দেওয়া ওয়াদাটাকে পূরণ করতে চাইছে। তারা আমাদের বিয়ে দিতে চাচ্ছে। চাঁদনি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, এসব কি বলছিস? ওকে নিয়েছে আমি সে ছোটবেলা থেকে একটু একটু করে স্বপ্ন দেখছি। চাঁদনি ইচ্ছে করছে এখন ছাদ থেকে পড়ে যেতে। অপূর্ব বলল, তুই মামা মামিকে এসব একটু বুঝিয়ে বলিস। আর হ্যাঁ, তোকে তো বলাই হয়নি, আমি একজনকে ভালোবাসি, তার নাম এলিজা। সেদিন অন্ধকার রাতে যেন জ্যোৎস্নার মতো আলো হয়ে এসেছিল আমার জীবনে। অপূর্ব চাঁদনির দিকে দৃষ্টি স্থাপন না করে ছাদ থেকে চলে গেল। চাঁদনি নিজের প্রিয় মানুষটির মুখে তার প্রিয় মানুষটির কথা শুনে বেদনাদায়ক আর বুঝতে পারেনি কতটা ভালো আমি ওকে বাসি। আর ও আজকে আমাকে বলছে সে নাকি অন্য কাউকে ভালোবাসে। তার মুখে আজ ভালোবাসি নামটা অন্য কারো নামে। চাঁদনি মনে মনে নিজের মৃত্যু কামনা করে, অঝরে কান্না করতে থাকে। জাহাঙ্গীর জয়া তার মনস্থির করে, ছেলে যাকে পছন্দ করে তাকেই বউ করে আনবে। একমাত্র ছেলের আবদার তারা পূরণ করে রাখবে। জাহাঙ্গীর হতাশার ছাপ নিয়েই বলল, জয়া তুমি তো সবকিছুই জানো, অতীতের কথা এখন মনে করে কি লাভ? ছেলেকে খুশি রাখতে হলে আমাদের যেতে হবে, ওকে বউ করে আনতে হবে। আগামীকাল আমরা তিলকনগর যাব, কি বলো?